এনকেএম হচ্ছে এখানে সবগুলা স্লাইড পড়াইছে। ট্রেজারি সিকিউরিটিজ, টার্ম স্ট্রাকচার, রিপো, এরপর হচ্ছে কনভেক্সিটি। এই চারটা মেনলি স্লাইড আকারে পড়তে হবে। এর বাহিরে বই থেকে পড়াইছে হচ্ছে চ্যাপ্টার 1, 2, 3, 4, চারটা চ্যাপ্টার, যেটার এই যে স্লাইড হচ্ছে এইটা আর এটা, এই দুইটা মিলাইয়াই খুব সম্ভবত 1, 2, 3, 4 কভার করা। আর 1, 2, 3, 4 তো আবার স্যারও পড়াইছে। সো এই জিনিসগুলোর অনেক কিছুই অলরেডি কভার্ড। অলরেডি আমরা ফার্স্ট মিডে পড়ছি, এখন আবার সেকেন্ড মিডের জন্য জাস্ট একটু আবার জিনিসগুলো আবার একটু দেখতে হবে। তো 1, 2, 3, 4 যেটা, এটা স্লাইড থেকে দেখা যেতে পারে অথবা বই থেকে দেখা যেতে পারে, বইয়ের টার্ম গুলা। আর হচ্ছে আর এই যে এই বাকি যে স্লাইড, এই চারটা স্লাইড অবশ্যই দেখতে হবে। আমি ফার্স্টে যাইতেছি হচ্ছে রিপো ভ্যালুয়েশন নামের যে স্লাইডটা, সেটাতে রিপারচেজ এগ্রিমেন্ট ভ্যালুয়েশন প্রসেস। এটা একটা এগ্রিমেন্ট, একটা পার্টির মধ্যে, একটা পার্টি আর একটা পার্টির কাছে কিছু সিকিউরিটি সেল করে, সেল করলে তো টাকা পায়, আর সিকিউরিটি গুলো বন্ধক রাখে। কিছুদিন পরে সেগুলো আবার হচ্ছে তার কাছ থেকে একটা হায়ার প্রাইসে কিনে নেয়। এটাকে বলা রিপারচেজ। রিপারচেজ মানে কিছুদিন পরে পুনরায় পারচেজ করা, তার মানে কি এখন সে সেল করতেছে। তো এই জিনিসটার কিভাবে ভ্যালুয়েশন করা যায় সেটা নিয়ে স্লাইড। তো রিপো কি, এটা একটা ডেফিনেশন দিয়েছে এখানে। ডেফিনেশনটা হচ্ছে যে রিপো ইজ এ শর্ট টার্ম বোরোয়িং অ্যারেঞ্জমেন্টস। তা আমার কাছে সাপোজ কিছু সিকিউরিটিজ আছে, টিবিল আছে, এখন আমার হঠাৎ করে হচ্ছে টাকার দরকার। আমি কি করতে পারি, এই যে টিবিল গুলো আছে একজনের কাছে, এগুলা বিক্রি করে দিতে পারি। এবং একদম সারা জীবনের জন্য বিক্রি করে দিছি এরকম না বিষয়টা। রিপোতে যেটা হয়, বিক্রি করছি আমি 2 দিনের জন্য বা 5 দিনের জন্য। 5 দিনের জন্য বিক্রি করলাম, তার কাছ থেকে টাকা নিলাম, কিছুদিন পরে তাকে টাকা ফেরত দিয়ে দিলাম, সে আমাকে আমার সিকিউরিটিজ ফেরত দিয়ে দিল। এটাই হচ্ছে রিপো। ঠিক আছে, তো এখানে সিম্পলি বোঝাই যায় যে আমি আজকে যত টাকা দিয়ে সিকিউরিটি গুলো সেল করব, সাপোজ আমি সেল করলাম হচ্ছে, সেল করলাম হতেছে সিকিউরিটি 100 টাকা দামে সেল করলাম, তার মানে এই টাকাটা আমি পাইলাম। কিছুদিন পরে যখন আমি তার কাছ থেকে সেম সিকিউরিটিটা বাই করতে যাব, অবশ্যই বেশি প্রাইস তাকে দিতে হবে, 102 টাকা দিতে হবে। তাহলে তার প্রফিট হচ্ছে কত, 2 টাকা হচ্ছে তার profit। এটাকে আমরা পার্সেন্টেজে নিতে নিতে পারি, 2 রে 100 দিয়ে ভাগ দিতে হবে। ঠিক আছে, এই এখানে কি কম্পোনেন্টস গুলো বলা আছে, যে সেল প্রাইস, রিপারচেজ প্রাইস। সেল প্রাইস মানে 100 টাকা, রিপারচেজ প্রাইস মানে 102 টাকা। রিপো রেট আমি যেটা বললাম যে 2 কে 100 দিয়ে ভাগ দিলে। কোলাটারাল হচ্ছে যে আমি সিকিউরিটিজ গুলো যেগুলো বন্ধক রাখতেছি। এই জিনিসগুলো আবার এখানে বলা আছে যে 48 ঘন্টার জন্য হয়ে থাকে নর্মালি, ফর শর্ট টার্ম বোরিং অফেন ফ্রম ওভারনাইট টু 48 আওয়ার্স। সো এটা ওই যে 1 দিনের জন্য 2 দিনের জন্য টাকাটা নেওয়া হয়, সিকিউরিটি গুলো বিক্রি করে টাকাটা নেওয়া হয়। এখানে যে ইমপ্লিসিট ইন্টারেস্ট রেট, এটাকে বলা হয় রিপো রেট। ওই যে 2 টাকা, 2 টাকাকে 100 দিয়ে ভাগ দিলে যে রেটটা আসে সেটাকে বলা হয় রিপো রেট। ইউএস ফেডারেল রিজার্ভ এই রিপো এবং রিভার্স রিপো এগুলা ইউজ করে মার্কেটে টাকা ছাড়ে, মার্কেট থেকে টাকা তুলে নেয় এই রিপোর মাধ্যমে। গভর্নমেন্ট চাইলে, এটা শুধু ইউএস গভর্নমেন্ট না, আমাদের গভর্নমেন্টও চাইলে এই করে, চাইলে না, আমাদের গভর্নমেন্টও ওই যে খোলা বাজার নীতি নামে একটা নীতি আছে না, আমরা পড়ি বিভিন্ন জায়গায়, খোলা বাজার নীতি, যেখানে হচ্ছে টিবিল গুলা সরকার মাঝে মধ্যে কিনে মাঝে মধ্যে বিক্রি করে। সো ওইটা তো হচ্ছে একদম ওপেন মার্কেট পারচেজ, ডিরেক্টলি বিক্রি করা দেয়, ডিরেক্টলি সেল করা দেয়, বিষয়টা এরকম। কিন্তু রিপোর্টটা হচ্ছে কিছুদিন পরে গভর্নমেন্ট অবশ্যই এগুলাকে ব্যাক করবে, ব্যাক করে কিনে নিবে। ওইগুলোর মাধ্যমে মানি সাপ্লাই যেটা, সেটাকে টাইট করা যায়, সেটাকে একটু এক্সপান্ড করা যায়। এগুলো, এটা একটা টুল। সো এটাকে রিপোকে মানিটারি পলিসি টুল বলা হয়।
সো এরপরে আছে কি, মানে কি আলাদা একটা সেই পয়সা পয়সা আছে, ক্লিক টু অ্যাড টাইটেল। তো এখানে রিপো কিভাবে কাজ করে এই জিনিসগুলো এখানে বলা আছে। তো এটা তো অলরেডি বললাম, এই জিনিসটারই আবার এখানে বিভিন্ন ভাবে একটু ঘুরায় পেঁচায় লিখছে। সো ইম্প্যাক্ট অন মানি সাপ্লাই, এটা একটু পড়ি। এই যে মাত্র যেটা বললাম যে গভর্নমেন্ট এটার মাধ্যমে মানি সাপ্লাই কে কন্ট্রোল করে, বাড়ায় কমায়। সো এই যে এটা এখানে একটু লিখছে যে ইম্প্যাক্ট অফ মানি সাপ্লাই, বাই এডিং রিজার্ভস দ্য রিপো ইনক্রিজেস দ্য মানি সাপ্লাই। হ্যাঁ, রিপো ইনক্রিজেস মানি সাপ্লাই। সো গভর্নমেন্ট যখন হচ্ছে গভর্নমেন্ট যখন সিকিউরিটিজ গুলা কিনে, রাইট, কিনে তখন হচ্ছে মানি সাপ্লাই বাড়ে। আর গভর্নমেন্ট যখন সিকিউরিটি গুলা সেল করে তখন কিন্তু মানি সাপ্লাই কমে যায়। তো এই যে এখানে লিখছে দিস ইজ টিপিক্যালি ডান হোয়েন দ্য ফেড ওয়ান্টস টু লোয়ার শর্ট টার্ম ইন্টারেস্ট রেট। সো যখন সে ইন্টারেস্ট রেটটাকে কমাইতে চায় অ্যান্ড প্রোভাইড মোর লিকুইডিটি টু এনকারেজ লেন্ডিং এন্ড ইকোনমিক অ্যাক্টিভিটি, যখন সে কি করতে চায়, মার্কেটে অনেক টাকার পরিমাণ বাড়াইতে চায়, তখন সে কি করতে পারে, সিকিউরিটিজ গুলা কিনবে, কিনলে টাকাটা মার্কেটে যাবে। তারপর এখানে রিভার্স রিপো নিয়ে বলছে। তো রিপো আর রিভার্স রিপো আসলে একই জিনিস। হ্যাঁ, সাপোজ আমরা যে আগের যে এক্সাম্পল বলতেছিলাম শুরুর দিকে, আহ, একটা পার্টি 100 টাকায় হচ্ছে আজকে কি করতেছে, সেল করতেছে। তো ওই হচ্ছে রিপো পার্টি। আর আমি যার কাছে সেল করতেছিলাম সেই হচ্ছে রিভার্স রিপো পার্টি। সো একটা পার্টি, একটা ট্রানজেকশনের এক পার্টিকে বলা হয় রিপো, আর এক পার্টিকে বলা হয় রিভার্স রিপো। চাইলে এখানে আবার আগের স্লাইডে যাই, প্রথম স্লাইডে এখানে আবার সংখ্যাগুলো লিখি। সাপোজ আমি কি করতেছিলাম, ওই যে সেলার, রাইট, সেল করতেছিলাম 100 টাকায়, 100 টাকায় আমি সেল করতেছিলাম, আমার নাম হচ্ছে রিপো, রিপো পার্টি। আমি আমার দিক থেকে এই জিনিসটা রিপো হয়ে গেল, কারণ আমি কি করব, রিপারচেজ করব কিছুদিন পরে, এই জন্য তো সেল করছি। সেলার, সে আজকে 100 টাকায় সেল করছে, সে কিছুদিন পরে এগুলো রিপারচেজ করবে। সো পারচেজ করার জন্য, কিছুদিন পরে পারচেজ করার জন্য আমাকে তো আজকে অবশ্যই সেল করতে হবে। তো যে সেলার তাকে আসলে রিপো বলা হয়। আর আমি যার কাছে সেল করছি, বায়ার, আপাতত যে বায়ার, কিছুদিন পরে যে হয়ে যাবে সেলার, এর নাম হচ্ছে আসলে যে আমার কাছ থেকে 100 টাকাই আজকে বাই করছে, কিছুদিন পরে সে আমার কাছে 102 টাকায় বিক্রি করবে। তো ওই পার্টিটার নাম হচ্ছে রিভার্স রিপ। ওর ওর দিক থেকে জিনিসটা রিভার্স রিপ, এই আর কি, আর কিছু না। আর এখানে প্রফিট হচ্ছে 2 টাকা, এটা তো আগে বলছিলাম। এই জিনিসগুলা এখানে একটু ডিটেইলস সুন্দর করে লেখা আছে, এই যে রিভার্স রিপো যে জিনিসটা, মানে কিভাবে কাজ করে না করে, ইম্প্যাক্ট অন মানি সাপ্লাই। সো মানি সাপ্লাই কি বলতেছে যে বাই রিমুভিং রিজার্ভস দ্য রিভার্স রিপো রিডিউসেস দ্য মানি সাপ্লাই। সো রিভার্স রিপো মানে হচ্ছে কি, যে উল্টা, যে উল্টা সাইডটা আর কি। সো রিভার্স রিপো করলে রিডিউস দ্য মানি সাপ্লাই, মানি সাপ্লাই কমে যায়। দিস ইজ টিপিক্যালি ডান হোয়েন দ্য ফেড ওয়ান্টস টু ইনক্রিজ শর্ট টার্ম ইন্টারেস্ট রেট অ্যান্ড টাইটেন লিকুইডিটি টু প্রিভেন্ট দ্য ইকোনমি। তার মানে সে হচ্ছে ইকোনমিকে এখন টাইট করবে। তার মানে কি করবে, সে জিনিসগুলা মার্কেট থেকে, টাকাগুলো মার্কেট থেকে তুলে নিবে। সো টাকা মার্কেট থেকে তুলে নেওয়ার উপায় কি, সিকিউরিটিস সে কি করতেছে, সেল করতেছে। সো রিভার্স রিপো হচ্ছে আসলে এখানে রিভার্স রিপো হিসেবে, মানে সেলার হিসেবে সে কাজ করতেছে। সো সে সেল করতেছে সিকিউরিটিজ গুলা মার্কেটে, মার্কেট থেকে টাকাটা তার পকেটে চলে আসতেছে, তার রিজার্ভের মধ্যে চলে আসতেছে। তো এই যে রিপো বলছে, যে রিপো মানে বাইং সিকিউরিটি ইনক্রিজ মানি সাপ্লাই। তো একটু আগে আমরা যে ফার্স্ট স্লাইডে যেটা বলছিলাম যে রিপো মানে হচ্ছে সেলার, রাইট, সেলার বলছিলাম না, রিপোতে বলছিলাম যে সেলার, যে আজকে সেল করতেছে। তো রিপো মানে সাপোজ আমি, আমি হচ্ছে কি করতেছি, সেল করতেছি, তাহলে আমার কাছ থেকে গভর্নমেন্ট সিকিউরিটিজ গুলা কিনতেছে, বাইং সিকিউরিটিজ।
গভর্নমেন্ট কেন বাইং করতেছে? বাই করলে ইনক্রিজ মানি সাপ্লাই। হ্যাঁ, আর রিভার্স রিপো কি? রিভার্স রিপো হচ্ছে ওই যে গভর্নমেন্টের দিক থেকে আমরা বলতে পারি গভর্নমেন্ট হচ্ছে বায়ার। সো সে কিছুদিন পরে কি করবে, সিকিউরিটিজ গুলা আমার কাছে আবার সেল করবে। মানে আমি কিছুদিন পরে আবার জিনিসগুলো সেল, মানে আমি আজকে কি করতেছি, বাই করতেছি। সরি, আমি আজকে সেলার, আমি তো এটা, আমি আজকে সেল করতেছি, গভর্নমেন্ট আজকে বাই করতেছে। সো এর ফলে ইনক্রিজ মানি সাপ্লাই ইনক্রিজ হইতেছে। হ্যাঁ, আর কিছুদিন পরে আমি হয়ে যাব বায়ার, কারণ আমি পুনরায় রিভার্স করে নিব, মানে সিকিউরিটিজ গুলা কিনে নিব। তখন গভর্নমেন্ট আমার কাছে এগুলো সেল করবে। তো তখন হচ্ছে মানি সাপ্লাইটা ডিক্রিজ হয়ে যাবে। তো উইথড্রস লিকুইডিটি। এই রিপো রিভার্স রিপো কে কোন পার্টে, এগুলা নিয়ে প্যাচ লাগলো, এত টেনশনের কিছু নেই। এটা আমার মানে টেস্টেবল না আর কি। এটা নিয়ে এক্সামে ওইরকম টেস্ট করবে বিষয়টা এরকম না। মেনলি জাস্ট নর্মালি মনে রাখলেই হয় যে একদম ফার্স্ট টাইম যে ট্রানজেকশনটা ঘটতেছে, ফার্স্ট টাইম যা সাপোজ আমার কাছে কিছু সিকিউরিটিজ আছে, আমি এগুলাকে একজনের কাছে সেল করে টাকা নিব। তো আমি হচ্ছে রিপো, আমার দিক থেকে এটা রিপো, আর ওই পার্টির দিক থেকে এটা রিভার্স রিপো। সো এই স্লাইডটাতে রিপো আর রিভার্স রিপোর মধ্যে পার্থক্য বলা হয়েছে, ডিফারেন্স বিটুইন রিপারচেজ এন্ড রিভার্স রিপো এগ্রিমেন্টস। তো এখানে কি বলতে দেখি, রিভার্স রিপো এগ্রিমেন্ট ইজ দ্য ইনভার্স অফ এ রিপারচেজ এগ্রিমেন্ট। তাহলে রিপারচেজ এগ্রিমেন্টের উল্টো সাইডটাই হচ্ছে রিভার্স রিপো। এভরি ট্রেড হ্যাজ টু পার্টিস, এই যে বলতেছিলাম না যে দুইটা পার্টি আছে প্রত্যেকটা ট্রানজেকশনের, একটা হচ্ছে বায়ার আর একটা হচ্ছে সেলার। হ্যাঁ, সেলার। Whether it's a repo agreement or reverse repo agreement, যাই হোক না কেন, depends on which side of the trade you are on. It's a repo transaction for the party initially selling. Just এই লাইনটা মনে রাখলে আর কোনো কনফিউশন কখনোই হওয়ার কথা না। এই জাস্ট এতটুকু জিনিস মনে রাখলে, it's a repo transaction for the party initially selling the security. একটু আগে আমি যেটা বললাম যে আমার কাছে কিছু সিকিউরিটিজ আছে, আমি এগুলো সেল করে একজনের কাছ থেকে টাকা নিতে চাই, আমার টাকার দরকার, আমি সেল করতেছি, আমার দিক থেকে আমার জন্য এটা রিপো ট্রানজেকশন। আর ফর দি ইনভেস্টর বাইং দ্য সিকিউরিটিজ আন্ডার দি স্টিপুলেশন অফ সেলিং ইট ব্যাক শর্টলি, ইটস এ রিভার্স রিপো এগ্রিমেন্ট। যে আমার কাছ থেকে সিকিউরিটিজ গুলা বাই করতেছে, সে, তার জন্য এটা হচ্ছে কি, রিভার্স রিপো এগ্রিমেন্ট। কারণ সে তো রিভার্স করে দিবে, আমার কাছে জিনিসগুলা ফেরত দিয়ে দিবে। ইন আদার ওয়ার্ডস, এ রিভার্স রিপো ইজ দ্য সেলার অফ এ রিপারচেজ এগ্রিমেন্ট। রিভার্স রিপো ইজ দ্য সেলার অফ এ রিপারচেজ এগ্রিমেন্ট। ইনিশিয়ালি আমি সেল করতেছি, আমি হচ্ছে আমার জন্য রিপো, আর রিভার্স রিপো হচ্ছে ইজ দ্য সেলার অফ এ রিপারচেজ এগ্রিমেন্ট। যাকে লাইনটা দরকার না, এটা আবার কনফিউজ করে দিচ্ছে। ওই প্রথম দুইটা লাইন পড়লেই মানে জিনিসগুলো বুঝলেই হবে, প্রথম লাইনটা বুঝলেই হচ্ছে। রিভার্স রিপোজ আর কমনলি ইউজড বাই ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস, সেন্ট্রাল ব্যাংক এগুলা ইউজ করে ওই যে মানি সাপ্লাইকে বাড়ানো কমানোর জন্য। এই জিনিসগুলো আবার এখানে সুন্দর করে একটা আইকন টাইকন নিয়ে আসছে, একই জিনিস আসলে। তো এই যে ইনিশিয়াল সেল, লেন্ডার হচ্ছে আহ, টাকা দিচ্ছে, আর সিকিউরিটি গুলা সে নিয়ে নিচ্ছে। তো আমি হচ্ছে এই জিনিসটা বড়োয়ার, আমি ফার্স্ট টাইম ওই যে আহ, আমি কি করতেছি, সিকিউরিটি গুলা একজনের কাছে বন্ধক রেখে টাকা নিতেছি, কিছুদিন পরে ওরে হচ্ছে আমি কি করব, ক্যাশ এবং ইন্টারেস্ট ফেরত দিব, আমি আমার সিকিউরিটি ব্যাক নিয়ে নিব। এখন জিনিস হচ্ছে যে রিপো রেট বের করা। রিপো রেট ওই যে 2/100 আমি বলছিলাম একদম শুরুতেই, 2/100 বলছিলাম, ওই জিনিসটা এখানে ফর্মুলা দিয়ে লিখছে। একদম 2/100 না, এটার সাথে আবার ডেজ এর যে অ্যাডজাস্টমেন্ট সেটা করতে হবে, এটা আমি বলতে ভুলে গেছিলাম। সো রিপো রেট কিভাবে বের করতে হবে, রিপারচেজ প্রাইস, এটা হচ্ছে আমাদের 102। 102 রিপারচেজ মানে কিছুদিন পরে আমি যে দামে জিনিসগুলো কিনে নিব,
আর সেল করছি মানে কি, আজকে সেল করছি 100 টাকা দামে, তাহলে ওই যে 2 টাকা বলতেছিলাম না, ওই 2 টাকা ডিভাইডেড বাই সেল প্রাইস, ওই যে 100 বলতেছিলাম, এই যে এটা 100, 100 দিয়ে ভাগ হবে। হুম, আমি 100 টাকা তো ইউজ করতে পারছি, এজন্য 100 দিয়ে ভাগ দিব, কারণ এই 2 টাকা তো আমার জন্য একটা কস্ট, কস্ট থাকবে উপরে, আর নিচে থাকে হচ্ছে ইউজেবল ফান্ড। হ্যাঁ, মানে আমি যে ইউজেবল বা ইউজড ফান্ড, আমি যতটুকু ইউজ করতে পারছি। হ্যাঁ, যতটুকু আমি টাকা ইউজ করতে পারি, আমি বলতে বড়োয়ার, আমি যতটুকু, আমি তো 100 টাকা ইউজ করতে পারছি, রাইট, ওই যে সেল করে 100 টাকা পাইছিল, 100 বসবে নিচে, আর উপরে বসবে হচ্ছে আমার ইন্টারেস্টের অ্যামাউন্টটা, 2/100 ইন্টু, এটাকে আমি মেবি আমি 2 দিনের জন্য বড় করছি, তো 2 দিয়ে ভাগ দিব, ওই যে যে পার্সেন্টেজটা আসবে সেটাকে আমি টার্ম ইন ডেইজ এটা দিয়ে ভাগ দিলাম, ইন্টু 360, তাহলে এটা অ্যানুয়ালে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে রিপো রেট বের করতে পারতে হবে, সিম্পল যাবে। এরপরে হইতেছে মার্কেট ভ্যালু অফ কোলাটেরাল। এখন ওই যে আমি যে সিকিউরিটিজ গুলা একজনের কাছে বন্ধক রেখে টাকা নিচ্ছি, ওই সিকিউরিটিজ গুলাই হচ্ছে আসলে কোলাটেরাল, কোলাটেরাল হিসেবে এখানে কাজ করতেছে। তো কোলাটেরাল হিসেবে কোন ধরনের সিকিউরিটি ইউজ করা হয়, গভর্নমেন্ট বন্ডস বা টি বিল, টি বন্ডস, এগুলো আর কি। এগুলার ভ্যালু আবার একটু ওঠানামা করতে পারে, ফ্লাকচুয়েশনস ইন ভ্যালু, এগুলার ভ্যালু ওঠানামা করতে পারে, যেহেতু সিকিউরিটিজ এগুলোর দাম ওঠানামা করে। তো এমন যদি হয় সিকিউরিটির ভ্যালু খুব কমে যায়, তখন মার্জিন কল আসে। সিকিউরিটিজ এর ভ্যালু যদি খুব বেশি ফল করে, তাহলে সে আমাকে মার্জিন কল দিবে, বলবে ভাই তোমার সিকিউরিটিজ এর দাম অনেক কমে গেছে, তা তুমি কি করো, আরো কিছু সিকিউরিটিজ কিনে আমাকে দাও, অথবা কিছু টাকা মার্জিন হিসেবে রাখো, কিছু টাকা জমা দাও। এটা লেন্ডার মে আস্ক ফর এডিশনাল কোলাটেরাল, সে আরো কিছু সিকিউরিটিজ চাইতে পারে, যদি আমি যে সিকিউরিটিজ গুলো বন্ধক রাখছি সেগুলোর প্রাইস যদি কমে যায় আর কি। এরপরে যেহেতু সিকিউরিটিজ এর প্রাইস কমে যায়, কমে যাওয়ার একটা সম্ভাবনা সবসময় থাকে, এজন্য হেয়ার কাট নামের একটা টার্ম আছে। হেয়ার কাট মানে হচ্ছে যে সিকিউরিটিজ, আমি যদি, আচ্ছা হেয়ার কাট যদি 5% হয়, মানে এটার মানে কি তাহলে, সাপোজ আমার যে সিকিউরিটিজ যেগুলো আছে, সিকিউরিটিজ এর মার্কেট ভ্যালু হচ্ছে 1 লাখ, 1 লাখ টাকার সিকিউরিটিজ আমি যদি একজন ব্যক্তির কাছে বন্ধক রাখি বা ব্যাংকের কাছে বন্ধক রাখি, সে আমাকে 1 লাখ টাকাই নর্মালি দেওয়ার কথা। কিন্তু এটা তো আমরা জানি যে একটা জিনিস যখন আমরা বন্ধক রাখি, সেটার যে মার্কেট প্রাইস, ওই মার্কেট প্রাইসের টোটালটা কখনোই আমাদেরকে লোন হিসেবে দেওয়া হয় না, কারণ ওইটার ভ্যালু তো যে কোনো সময় ফল করতে পারে। এজন্য সে কি করবে, ওই যে 5% এটা কেটে রাখবে, এটা এর জন্য বলা হচ্ছে হেয়ার কাট। তো 1 লাখ টাকার 5% সে যদি কেটে রাখে, তাহলে 95,000 টাকা সে আমাকে লোন দিবে, যদিও আমার সিকিউরিটিস এর ভ্যালু 1 লাখ। আমি 1 লাখ টাকার সিকিউরিটিস তার কাছে রাখলাম, কিন্তু সে আমাকে পুরো 1 লাখ টাকা লোন দিবে না, দিবে 95,000 টাকা। এটা তাকে প্রোটেক্ট করবে যদি প্রাইস কমে যায়, এই যে তখন আর মার্জিন কলের বিষয়টা একটু দূরে থাকে। মার্জিন কলের সময় আসলে তো আসলে ওর জন্য সমস্যা, মানে যে লেন্ডার তার জন্য একটা বিপদ, যে প্রাইস ফল করছে, এখন মার্জিন কল দিতে হবে, বায়ার আবার সিকিউরিটিজ সিকিউরিটিজ নতুন সিকিউরিটিজ দিবে কিনা, তো জিনিসগুলো তার জন্য তো প্যারা, এজন্য সে আগে থেকেই পরে মার্জিন কলের বিষয়টা নিয়ে হ্যান্ডেল করার থেকে আগে থেকে যদি হেয়ার কাট রাখা যায় তাহলে আরো ভালো। তাহলে 5%, মানে 5% টাকা আমি কম দিলাম, সেক্ষেত্রে মার্কেট প্রাইস একটু ফল করার সুযোগ আছে, ফল করলেও আমার খুব বেশি টেনশনের কিছু নাই। তো এই হেয়ার কাটটা মোটামুটি ইম্পর্টেন্ট, ছোটখাটো একটা ম্যাথ চলে আসতে পারে হেয়ার কাট দিয়ে। তাহলে আপাতত এখানে ম্যাথের মধ্যে পড়ছি রিপ রেট, আর পড়লাম এই হেয়ার কাট, দুইটা জিনিস ক্যালকুলেশন। স্লাইডে আহামরি তেমন কিছু এই পর্যন্ত পড়ি নাই। ঠিক আছে, উপরে এখানে ডেফিনেশন গুলা ছিল, আর ডিফারেন্স বিটুইন রিপারচেজ এন্ড রিভার্স রিপো এটা ছিল, আর কিছু এখানে আহামরি পড়া হয় নাই। এখন হচ্ছে লাস্ট, যেটা আমাদের মেইন স্লাইডের হেডিং ছিল, যে রিপো ভ্যালুয়েশন, ওই ভ্যালুয়েশনে চলে আসছে, ভ্যালুয়েশন করতে হবে। তো ভ্যালুয়েশন মানেই হচ্ছে যে ইনভেস্টরের দিক থেকে বা ল্যান্ডারের দিক থেকে
ভ্যালুয়েশন আমরা কিভাবে করি? আগামী দিনগুলোতে, ফিউচারে যা পাবো একটা সিকিউরিটিজ থেকে, যা পাবো ক্যাশ ফ্লো, সেগুলোকে ডিসকাউন্ট রেট দিয়ে প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে আসা, এটাই তো ভ্যালুয়েশন। এটা যে কোনো সিকিউরিটির ক্ষেত্রে সেম। সো এই যে ফর্মুলা দেওয়া আছে, প্রেজেন্ট ভ্যালু ইজ ইকুয়াল টু রিপারচেজ প্রাইস। রিপারচেজ প্রাইস কত আমাদের এক্সাম্পলে? 102, রাইট? 102। 102 কে কি করতে হবে? ভাগ দিতে হবে 1 + রিপো রেট মাল্টিপ্লাইড টি ডিভাইডেড বাই 360 দিয়া। ঠিক আছে, জিনিসগুলো একটু এক্সপ্লেন করি, মুখস্থ করতে পারলে তো ভালো, কিন্তু বুঝেও আসলে এটা মনে রাখা সম্ভব। কিভাবে? যে প্রেজেন্ট ভ্যালু, এগেইন আমি বলছি যে একটু আগে, ভ্যালুয়েশন কার দিক থেকে করতে হয়? ইনভেস্টরের দিক থেকে বা লেন্ডারের দিক থেকে, যে টাকা দেয়। তাহলে ওই ব্যক্তি আমাকে আজকে কত টাকা দিছে? 100 টাকা, রাইট? 2 দিন পরে তাকে আমি 102 টাকা দিব না, এজন্য এটাকে বলা হচ্ছে রিপারচেজ প্রাইস। আর জিনিসটা যেহেতু সে রিসিভ করবে 2 দিন পরে, লেন্ডার লেন্ডার রিসিভ করবে কত, সেটা আমাদের মুখ্য বিষয়। সো লেন্ডার যেহেতু 102 টাকা ক্যাশ ফ্লো পাবে, এই 102 টাকাকে ভাগ দিতে হবে 1 + রিপো রেট। কত দিনের রিপো রেট দিয়ে ভাগ দিব? যেহেতু জিনিসটা 2 দিন পরেই সে রিসিভ করতেছে, 2 দিন আগে আমাকে যা সিম্পলি নিয়ে আসতে হবে। এই জন্য 2 দিনের রেট ইউজ করতে হবে। এই যে রিপো রেট আমরা যেটা নর্মালি একটু আগে ক্যালকুলেশন করছি, এটা কিন্তু অ্যানুয়ালাইজড। সো অ্যানুয়াল রেট তো ডিসকাউন্ট করলে হবে না, এই জন্য এই রেটটাকে 360 দিয়ে ভাগ দিতে হবে, তাহলে এটা একদিনে কনভার্ট হবে, মাল্টিপ্লাইড বাই টি। 2 দিন হইতে পারে, 5 দিন হইতে পারে, তাহলে 5 দিনের রেট চলে আসলো। এই 5 দিনের রেট দিয়ে আমি যদি 102 কে ভাগ দিই, তাহলে এটা 5 দিন আগে মানে প্রেজেন্ট ভ্যালুতে চলে আসবে। ওইটাই হচ্ছে ভ্যালুয়েশন। ঠিক আছে, এখানে পারপাস টারপাস কিছু জিনিসপত্র লিখছে, এগুলো পড়লেই বোঝা যাবে। So market risk, interest rate movements affect the repo rate, collateral value, credit risk, potential default by the borrower, collateral risk, variations in collateral market value, liquidity risk হচ্ছে যে difficulty in selling, repurchasing security। সেগুলোর নাম শুনে বোঝা যাইতেছে আসলে জিনিসগুলো কি। মার্কেট রিস্কটা এখানে বলে নাই, খুব সম্ভবত ইন্টারেস্ট রেট বাড়া কমাটা হবে মার্কেট রিস্ক। আচ্ছা, এই সবগুলাই মার্কেট রিস্ক আসলে। হ্যাঁ, মার্কেট রিস্কের আন্ডারেই খুব সম্ভবত সবগুলো, ইন্টারেস্ট রেট মুভমেন্টস, ক্রেডিট রিস্ক, কোলাটেরাল রিস্ক। তো এই যে আমরা রিপো লেনা দেনা করতেছি, একজনের কাছ থেকে টাকা নিতেছি, সে আমাকে লোন দিতেছে, সে কিছু রিস্ক ফেস করে। যেখানে লেখা আছে নিচে, রিস্ক ফ্যাক্টরস ইন রিপো ট্রানজাকশনস। যে আমাকে টাকাগুলা দিচ্ছে, তার কিছু রিস্ক বিয়ার করতে হয়। স্বাভাবিকভাবেই আমরা যখন কাউকে টাকা পয়সা দেই, ধার দিই, একটা রিস্ক তো থাকেই যে সে আমাকে টাকাটা মেবি দিবে না, অথবা সে ডিফল্ট করবে। হ্যাঁ, অথবা সে আমার কাছে যে জিনিসটা বন্ধক রাখছে সেটা বিক্রি করে আমি টাকাটা তুলতে পারবো না, তাই না? এরকম কিছু রিস্ক কিন্তু আমাদের থাকে। ওই জিনিসগুলো এখানে বলছে যে ইন্টারেস্ট রেট মুভমেন্টস হইতে পারে, যেমন সেটা যদি ইন্টারেস্ট রেট যদি ওঠানামা করে, সেক্ষেত্রে ওই যে কোলাটারাল ভ্যালু কমে যায়। তো যদি ইন্টারেস্ট রেট যদি বাড়ে, সেক্ষেত্রে কোলাটারালের ভ্যালুটা কমে যাবে, ওই যে আমার কাছে যে কোলাটারালটা রাখছে জমা সেটা, এবং রিপো রেটও বাইরে যাবে। ক্রেডিট রিস্ক কি? ক্রেডিট রিস্ক হইতেছে পটেনশিয়াল ডিফল্ট বাই দি বড়ুয়ার। আমার কাছ থেকে যে 100 টাকা নিল সিকিউরিটিজ আমার কাছে বন্ধক রেখে, সে মেবি ডিফল্ট করে ফেলতে পারে, সেটা একটা ক্রেডিট রিস্ক। কোলাটারাল রিস্ক হচ্ছে কি? আমার কাছে যে কোলাটারালটা ওই ব্যক্তি বন্ধক রাখলো, সেটার ভ্যালু কমে যেতে পারে বা উঠানামা করতে পারে। লিকুইডিটি রিস্ক কি? লিকুইডিটি রিস্ক হচ্ছে আমার কাছে যে কোলাটারালটা রাখলো, যে সিকিউরিটিজ গুলো রাখলো, সেগুলোকে আমি কি করতে পারলাম না, মার্কেটে সেল করতে পারলাম না, সিকিউরিটিজ গুলো বেশি একটা ভালো না, লিকুইড না। এই রিস্ক গুলো আমাকে ফেস করতে হচ্ছে। মনি এখানে কি লিখছে? কন্টিনিউয়াস রিভ্যালুয়েশন অফ রিপো। রিপোর ভ্যালুয়েশন আসলে কিছুদিন পরে পরে ভ্যালুয়েশন করতে হয়, ওই জটিলতা আসলে এখানে নাই। তো এখানে জাস্ট বলছে যে মনিটর করা আর রিভ্যালুয়েশন করার ফ্রিকোয়েন্সিটা, জাস্ট একটু থিওরিটিক্যাল কথাবার্তা বলছে। এখানে ম্যাথ ছিল, কিন্তু ম্যাথ ম্যাম ক্লাসে পড়ায় নাই, সো আমাদের দেখতে হবে না। মনিটরিং হচ্ছে রেগুলারলি আপডেট দ্য রিপো ভ্যালু টু রিফ্লেক্ট চেঞ্জ ইন কোলাটারাল প্রাইস এন্ড রিপো রেটস। কিছুদিন পরে পরে যেহেতু কোলাটারাল ভ্যালু চেঞ্জ হয়, রিপো রেট চেঞ্জ হয়, যেন আসলে ভ্যালুও চেঞ্জ হয়। সো ওই মানে ওই জিনিসটাকে যেন মনিটর করতে হয়। আর রিভ্যালুয়েশন ফ্রিকোয়েন্সি মানে কতদিন পরে পরে রিভ্যালুয়েশন করা হয়? টিপিক্যালি একদিন পরে পরে রিভ্যালুয়েশন করতে হয়।
কিন্তু কিভাবে করতে হয় সেই জিনিসগুলো আমাদের আপাতত লাগবে না। তো রিপো ভ্যালুয়েশন এখানে একটা এক্সাম্পল দিছে, আমরা যে আগে পড়াশোনা করছি একটু আগে মাত্র, থিওরিটিক্যাল পড়াশোনা শেষ। হ্যাঁ, এখন যতটুকু পড়ছি এই স্লাইডে, এই স্লাইডে পড়া শেষ, মেইনলি পড়া শেষ, যতটুকু পড়ছি সেটার উপর বেস করে একটা এক্সাম্পল, এই এক্সাম্পলটা দিয়ে জিনিসটা স্লাইডটা শেষ হয়ে গেছে। এক্সাম্পলটা দেখি এখানে 1 লাখ টাকার সিকিউরিটিস আমার কাছে আছে, সাপোজ ট্রেজারি বন্ড, রিপো রেট হচ্ছে 3% অ্যানুয়ালি। একদিনের জন্য আমি রিপো মানে জিনিসগুলা ল্যান্ড করব বা কারোর কাছ থেকে বড় করব, হেয়ার কাট হচ্ছে 2%। এই ইনফরমেশন গুলো দেওয়া আছে। ফার্স্টে বের করে নিতে হবে হচ্ছে যে কত টাকা আমি লোন পাবো, রাইট? আমার কাছে যেহেতু 1 লাখ টাকার সিকিউরিটিজ আছে, এই যে 1 লাখ টাকা সিকিউরিটিজ, 2% হেয়ার কাট, তো আমি এই যে 1 লাখ থেকে 2% যেটা 20,000 টাকা, এটা বাদ দিয়ে দিলাম, তাহলে 9,80,000 টাকা আমি বড় করতে পারতেছি আজকে। আমার কাছে আমি 9,80,000 টাকা পাচ্ছি, আর বন্ধক রাখলাম কত? 1 লাখ টাকার সিকিউরিটিজ। আচ্ছা, এরপরে স্টেপ টুতে হইতেছে ইন্টারেস্ট রেট, যে রিপো রেট যেটা, সেটা ক্যালকুলেশন করে নিতে হবে। এটা 3% তো দেওয়াই আছে প্রশ্নে, এটাকে আমরা 360 দিয়ে যদি ভাগ দিই তাহলে চলে আসে একদিনের রেট। হ্যাঁ, যেটা একদিনের রেট কত আসে? 0.000833%। এটা হচ্ছে একদিনের রেট। ইন্টারেস্ট তাহলে কত হবে প্রতিদিনের? এই যে 9,80,000 যে পরিমাণ টাকা আমি লোন নিছি, সেটার উপরে এই পার্সেন্টেজটা, এই রেট অ্যাপ্লাই করলে আসতেছে 81 টাকা। তাহলে একদিনের জিনিসটা না, এটা ট্রানজাকশনটা তো একদিনের, রাইট? এই যে ওয়ান ডে টার্ম, সেই জন্য আমরা একদিনের রেটটা বের করছি, 360 দিয়ে ভাগ দিছি। যদি 2 দিনের থাকতো তাহলে এটাকে 360 দিয়ে ভাগ দিয়ে 2 দিয়ে গুণ দিতে হইতো, তাহলে এটা রেটটা একটু ডাবল হয়ে যেত। তো ওই রেটটা দিয়ে আমরা গুণ দিতাম, গুণ দিলে আসতো 81, ডাবল আসতো 162 মতো আসতো। এখন আপাতত যেহেতু একদিন, সে 81 আসছে। তাহলে আমি কি করতেছি, 81 টাকা এক্সট্রা পেমেন্ট আমাকে করতে হবে ওই ব্যক্তিকে কিছু একদিন পরেই। আমি টোটাল কত টাকা ওরে পেমেন্ট করব? 9,80,000 টাকা, যেটা আমি লোন নিছি, প্লাস 81 টাকা। এই 9,80,081 টাকা আমি একদিন পরেই ওরে ফেরত দিতেছি, রাইট? এটা এরপরে এটাকে বলা হচ্ছে রিপারচেজ প্রাইস, রাইট? এই যে আমি এত টাকা দিয়ে আমি আমার সিকিউরিটিজ গুলা ব্যাক করতেছি, সেটাকে বলা হয় রিপারচেজ প্রাইস। এই তো শেষ, এতটুকুই। ভ্যালুয়েশন আর এখানে করে নাই, ভ্যালুয়েশন চাইলে আমরা করতে পারি। এই যে 9,80,000, এটাকেই আসলে কি করতে হবে, 1/, এটা ডিভাইডেড বাই 1 প্লাস এই রিপো রেট ইন্টু টি ডিভাইড বাই 360, রাইট? এভাবে ডিসকাউন্ট করলেই ভ্যালুয়েশনটা চলে আসবে। এই যে ফর্মুলা দিয়ে, এই ফর্মুলাটা দিয়ে, এই যে রিপারচেজ প্রাইস কত, 9,80,000, 9,80,081 না, এটাকে উপরে বসাইতে হবে। আর 1 প্লাস রিপো রেট 3% ইন্টু টি ডিভাইড বাই 360, তো প্রেজেন্ট ভ্যালুতে চলে আসবে। এটাই হচ্ছে ভ্যালুয়েশন। ঠিক আছে, এখানে সামারি করছে, সামারিটা দেখা দরকার নাই, অলরেডি আমরা দেখছি জিনিসটা। এখানে একটা আরেকটা মনে হয় হোমওয়ার্ক টাইপের একটা এক্সাম্পল দেওয়া আছে। A trader enters into a repurchase agreement, মার্কেট ভ্যালু হচ্ছে সিকিউরিটিজ গুলার এত, হ্যাজ ফান্ড রিপো রেট দেওয়া আছে 0.09% উইথ ফিক্সড 1 উইক টেনর, 1 সপ্তাহের জন্য জিনিসটা হবে। হোয়াট ইজ দ্য টোটাল পেমেন্ট দ্যাট দ্য ট্রেডার মাস্ট মেক টু দ্য হ্যাজ ফান্ড? এটা বলা যাবে, সিম্পল এটার মতোই। তো এটা হইতেছে আমি মানে এখানে যদি হেয়ার কাটের ঝামেলা নাই, তাহলে এই পুরো টাকাটাই আমি আজকে লোন নিতে পারতেছি। লোন নিয়ে এর উপরে আমাকে এতটুকু ইন্টারেস্ট দিতে হবে, এটা যদি 7 দিনের জন্য, তাহলে আহ, এটা অ্যানুয়াল রেট বলা নাই। সো এটা ডিভাইড ইন্টু 0.09% যা আসে, এটা এই প্রিন্সিপালের সাথে যোগ করে দিলেই এটি হচ্ছে আমার টোটাল রিপেমেন্ট। ঠিক আছে, এটার সাথে 0.09 গুণ হবে, যে টাকাটা আসবে সে টাকাটাই হচ্ছে আমার ইন্টারেস্ট, প্লাস হচ্ছে এটা। হ্যাঁ, তাহলে এই এই টাকাটাই হচ্ছে আমি কি করবো, ফেরত দিব ওই ব্যক্তিটারে। এরপরে যাই হচ্ছে, সেটা শেষ করে দিই।